বাংলা কবিতার এক সার্বভৌম অধ্যায়ের নাম কবি আবু হাসান শাহরিয়ার। কবিতাকে তিনি একা সন্ন্যাস বলেন। নিরন্তর সাধনায় যিনি নিজেকে বারবার ভেঙেছেন, বিনির্মাণ করেছেন নতুন অনুষঙ্গে। আমি ভাগ চাষি, বুঝি পুবের তেভাগা, আকাশে লাগাও সিঁড়ি। এ কবিতা কার? চাঁদের বদলে আজ উঠেছেন চারু মজুমদার। নিজস্ব স্বরভঙ্গি এবং আলাদা প্রকাশ প্রকরণে রচনা করেছেন বাংলা কবিতার নতুন এক পথ। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্তহীন মায়াবী ভ্রমণ, অব্যর্থ আঙুল, তোমার কাছে যাই না তবে যাব, একলব্যের পুনরুত্থান, নিরন্তরের ষষ্ঠীপদী, এবছর পাখি বন্যা হবে, বালিকা আশ্রম, তোমাদের কাছের শহরে, শ্রেষ্ঠ কবিতা। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার সহ আরও অনেক পুরস্কার। আজ আমাদের শিল্পবাড়ির অতিথি কবি আবু হাসান শাহরিয়ার। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠানে। শিল্পবাড়ি পরিবেশিত হয় দর্জিবাড়ির সৌজন্যে। আজ শিল্পবাড়িতে আমাদের সঙ্গে আছেন বাংলা কবিতার এক অসামান্য মানুষ, কবি, কথাশিল্পী, তার্কিক, আড্ডাবাজ এবং আমাদের তরুণদের এক প্রশ্রয়দাতা আবু হাসান শাহরিয়ার। শাহরিয়ার ভাই, আপনাকে স্বাগত জানাই। আমাদেরকেও। শাহরিয়ার ভাই, আপনি এবং আমি যখন কথা বলবো তখন এই শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ, তিনি অসামান্য দক্ষতায় আপনার ছবি আঁকবেন, রঙে তুলিতে অসাধারণ দক্ষতায় তিনি আঁকেন এবং তিনি আমাদের অনুষ্ঠানে শুরু থেকেই আছেন এবং প্রতিজন অতিথিকেই তিনি মুগ্ধ করে তোলেন তার রঙের রেখায়, ক্যানভাসে। আজকে তো আমার কাছে উনি শিল্পাচার্য, যেহেতু উনি আমার ছবি আঁকছেন। নিশ্চয়ই, শিল্পীর তো আসলে নানা রকমের বিমূর্ত ভঙ্গি থাকে, যে যার মতো করে শিল্পকে রঙিন করে তোলেন। শাহরিয়ার ভাই, আপনার কবিতার নাম, কবিতা কাব্যগ্রন্থ বালিকা আশ্রম। এই বালিকা আশ্রম আসলে কিসের প্রতীক? কি হয়ে ধরা দেয় আপনার কাছে, আমাদের পাঠকদের কাছে? এটা আমার একটি গাথা কাব্য, ক্যান্টাস ধর্মী, অনেকগুলো স্বর্গ আছে, 72টি স্বর্গ বোধ হয়। এই বালিকা আমার দেশ, এই বালিকা আমার সমকাল, এই বালিকা আমার দেশকাল। এই বালিকা কেবলই বালিকা নয়, সে আমার সময়। এটাই আমি এখানে এনেছি। ওখানে তো এমনি মহাকাব্যের মধ্যে বিশ্বস্কন্ধ, বীর লাগে, যুদ্ধ লাগে, এই সবগুলো থাকতে হয়। সব কিছু না থাকলেও এখানটায় আমি পৌঁছতে চেয়েছি মানুষের কাছে, আমার সমকালের কাছে। এবং সমকালকে প্রত্যেক লেখকে, আপনি নিজেও লেখক, প্রত্যেক লেখক হচ্ছেন তার কালের হিসাব রক্ষক। কিন্তু সমকালের ঘুড়ি যদি আপনি মহাকালের আকাশে না উড়াতে পারেন, তাহলে সেই লেখা দীর্ঘস্থায়ী হয় না। এই গুণটা মহাকাব্যের থাকে বেশি, গুণটা বলেন বা এইটা ধরতে হয় মহাকাব্যে। আমার এই গাথা কাব্যের মধ্যে সেই মহাকালের আকাশে ওড়ার একটু চেষ্টা আছে, এইটুকুই। এই যে কবিতার ভেতর দিয়ে ওরা মহাকালকে স্পর্শ করা, এটা আবু হাসান শাহরিয়ার কোন বয়সে কখন অনুভব করেছিল যে আমার মধ্যে এক ধরনের দেবী আছে, কবিতার দেবী আছে? এটা আমি এখন পর্যন্ত মনে করি লেখালেখিটা আমার আনন্দের। কেমন আনন্দের? আমি পড়িও আনন্দে, লিখিও আনন্দে, গাছ লাগাইও আনন্দে, নদীতে ঘুরিও আনন্দে। এবং এখানে যে শিল্পী বিকাশ আমার ছবিটা আঁকছেন, সেটাও তিনি আনন্দে আঁকছেন এবং আপনি আনন্দ পান বলেই এই ধরনের একটি অনুষ্ঠানে গল্প লিখেও কথা বলছেন। এই আনন্দটাই আমার মুখ্য জিনিস এবং এর মধ্যে কখন কোন বিষয় বা বাক এসছে আমি জানি না। আপনি সুযোগ পেলেই নদীতে যান, নদীর কাছে আসলে বলেন কি, কিংবা নদীর কাছে আপনি শুনেন কি? নদী হচ্ছে সভ্যতার বিকাশটাই নদীর হাত ধরে হয়েছে।
মানুষ নদী তীরবর্তী জায়গায়, নদী তীরবর্তী জনপদে বা নদী তীরবর্তী জায়গায় জনপদ গড়ে তুলেছে। এবং এখনও যদি আপনি যান, 1000 বছরের আয়ুষ্মতী শব্দ আপনি নদীর কিনারে গেলেই পাবেন। এবং যে কোনো নদীর কাছে গেলেই আপনি, যেমন নৌকা, চরজার নাও, আপনি নৌকা পাচ্ছেন এখন ওখানে। আপনি নদী পাড়ের মানুষগুলোর সঙ্গে কথা বললে, তাদের বাচনভঙ্গি শুনলে আপনি অনেক চিরকালীন শব্দগুলো পাবেন। এবং সাহিত্যের ব্যাপারে রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে একাল সেকালের বাইরে আরও একটা কাল আছে, সেটা হচ্ছে চিরকাল। সেই চিরকাল যদি আপনার লেখায় না থাকে, তাহলে আপনার লেখা, তিনি বলতে চেয়েছেন, দূরস্থায়ী হবে না। 1000 বছরের নদী তার তীরবর্তী অঞ্চলে এখনও ধারণ করে আছে। তার আগে একটা আলের জন্য খুনোখুনি হয়ে যায়, কিন্তু আমাদের সৌভাগ্য, সারা পৃথিবীরই সৌভাগ্য, যে নদী এখনও ব্যক্তি মালিকানায় যায়নি, জ্যোৎস্নাও যায়নি। ঝিঝি পোকার স্বরও আপনি ওখানে শুনতে পারবেন। যেমন এখন শিয়ালের ডাক শোনা যায় না, তাদেরকে আমরা নির্বাসনে পাঠিয়েছি মানুষ, কিন্তু সেই শিয়ালের ডাকও আপনি শুনতে পারেন নদীর কাছে গেলে। ঢেউয়ের একটা ভাষা আছে, আমি ঢেউয়ের কাছ থেকেই ছন্দ শিখি। আবার ঢেউয়ের একটা ছন্দ ভাঙারও রীতি আছে। সে বন্য হয়ে গেলে বানভাসী করে দেয়। আমি ছন্দ ভাঙিও নদীর কাছ থেকে, ভাঙার কৌশলটাও নদীর কাছ থেকে শিখি। আমি ছাত্র, এখনও শিখি। আবু হাসান শাহরিয়ার কোনো অনুষ্ঠানে গেলে বা কোনো জায়গায় গেলে, প্রান্তিক এলাকায় গেলে, মফস্বলে গেলে সে বৃক্ষরোপণ করে। অনেক আপনাকে বৃক্ষ কবিও বলে। আমাকে আমার এখানে আমার কথাটা হচ্ছে যে আসলে বৃক্ষের প্রতি আলাদা মমত্বের কারণ হচ্ছে আমার, যে এই একটি প্রাণী, আমি আমার বিবেচনায় ভাবি বৃক্ষ আমার মননেরও দেবতা। এই জন্যে যে আমরা সবাই, সব প্রাণী, এমনকি বৃক্ষ অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। একটা মাত্র প্রাণী যে অক্সিজেন দেয়ও পৃথিবীকে, সূর্যের সহযোগিতায়, সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন পৃথিবীতেও দেয়। এককভাবে একটা ডাইনোসর না থাকলে, একটা প্রজাতি না থাকলে পৃথিবীর চলে, পান্ডা না থাকলেও চলবে। মানুষ নিজেই নিজেকে শ্রেষ্ঠ দাবি করে, সেই মানুষ না থাকলেও পৃথিবীর চলবে। কিন্তু এককভাবে বৃক্ষ না থাকলে, এখন পর্যন্ত বৈজ্ঞানিক সত্য এটা, যে এই সবুজ না বাঁচলে পৃথিবীর চলবে না। এবং সাম্প্রতিক একটি গবেষণায়, বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে মানুষ যখন নিশ্চিহ্ন হবে, আবার সেই নদী এবং বৃক্ষই দিয়ে শুরু হবে এই পৃথিবীর। আমার কথাটা হচ্ছে, বৃক্ষের প্রতি আমার দায়িত্বটা হচ্ছে, আমি কবিতা লেখা যেমন আমার আনন্দে করি, বৃক্ষরোপণটাও এই আনন্দে করি যে কবিতার কয়জন পাঠক আছে। এই বৃক্ষটা যেটা লাগালাম, সেটা যদি বড় হয়, আমার শত্রুও, যদিও আমি কাউকে শত্রু মনে করি না সেভাবে, তারা মনে করে, কেউ মনে করে, সেও অক্সিজেন পাবে, সবাই পাবে। যার প্রতি আমি রুষ্ট, তিনিও পাবেন। এটার জন্য আমি বৃক্ষটা লাগাই। এবং এখানে আমার বলে রাখা ভালো যে আমার নিজের জমি নাই, সেই অর্থে আমি পরের জমিতেই 2500-এর বেশি গাছ নিজের হাতে লাগিয়েছি, এবং তার 1000-2-এর বেশি গাছ অক্সিজেন দিচ্ছেও, এবং 1000-1.5 গাছ অনেক বড়ও হয়েছে। শামসুর রহমানকে নিয়ে আমি গাছ লাগিয়েছিলাম, চাপালিশ গাছ, নারায়ণগঞ্জে। এবং এটি দেশজ গাছগুলোই লাগাতে চাই। আমার প্রচুর গাছ লাগানো আছে হাওড় অঞ্চলে, চন্দ্রাবতী কবিতা আশ্রম করেছি আমরা, সেখানে আমার প্রচুর গাছ লাগানো আছে। চিনাইয়ের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ, রবিউল আলম মুক্তাদিরের জায়গা ওটা, ওখানে তিনি আমাকে গাছ লাগানোর সুযোগ দিয়েছেন। আমি যেখানে গিয়ে লাগাই, এবং কেউ আমাকে ডাকলে কিংবা না ডাকলেও আমি বলি একটু গাছ লাগাও, গাছ লাগালে যেতে পারি। আমি প্রথম সুযোগটা নেই গাছ লাগানো, তারা লাগিয়ে ফেলে। এই কথা প্রসঙ্গে আপনি বলছিলেন যে আপনার অনেক শত্রু আছে। এই শত্রু কারা আপনার? কার শত্রু নাই? আপনার শত্রু কারা? কবিতার শত্রু, না আপনার সমালোচনার শত্রু, না আমার আলোচনার শত্রু, না আমার বন্ধুত্বের কোনো শত্রু? ব্যক্তি শত্রু এরকম, মানে শত্রু কতটুকু, শত্রু কখন আপনার বেশি হবে, মোহ যত বেশি হবে, আপনার জাগতিক মোহ আপনার শত্রু সংখ্যা বাড়াবে। আমার জাগতিক মোহই কম, শত্রু সংখ্যাও কম, কিন্তু আছে। কারণ 71-এর শত্রু আমার এখনও আছে, এখনও শত্রু। 71-এ যারা আমার দেশ, মানে মানবাধিকার লঙ্ঘন করেছিল, তাদের সুরে যারা কথা বলে, তাদেরকে আমি এখনও শত্রু মনে করি। পৃথিবীতে মানবতার যারা ক্ষতি করে, তারা আমার শত্রু। যারা
মনে করেন আমি আওয়ামী লীগ করি না, কিন্তু বঙ্গবন্ধুকে যারা মেরেছে, এই জাতিকে যিনি মুক্ত দিয়েছেন, মুক্ত বাতাসে বাঁচতে দিয়েছেন, তাকে যারা 4.5 বছর 3 বছরের মাথায় নিঃশ্বাস নিতে দেয়নি, তারা আমার শত্রু, এবং তাদের পক্ষে কথা বলারাও আমার শত্রু। বঙ্গবন্ধুর মৃত্যু দিনে, সেদিন কিন্তু ভারতের স্বাধীনতা দিবসও তারা বাংলাদেশে হাই কমিশনে সেটা ঘটা করে পালন করে না। আর আমরা সেই দিন দেখেছি এখানকার এক শ্রেণীর লোক, এক শ্রেণীর মানুষ সেদিন নকল জন্মদিনও পালন করেছে। এরকম মানুষগুলো আমার শত্রু। যারা মানবতার শত্রু তারা আমার শত্রু, কিন্তু আমার ব্যক্তি শত্রু, আমি যদি তাকে সামাজিকভাবে শত্রু বলি আমার একটি জমির জন্যে বা আমার একটা প্রাপ্তির লোভে, তাহলে আমি তো সংকীর্ণ মানসিকতার হয়ে গেলাম। আমি তাদের সেই শত্রুতায় বিশ্বাস করি না। আবু হাসেম শাহরিয়ার 71 সালে আপনার বয়স কত কিশোর ছিলাম আমি। কি করেছিলেন আপনি? আমি শুনেছি যে আপনি 71 আমাদের পালিয়ে যাওয়ার কথা ছিল। আমাদের বাড়িটা ছিল মানে মূলত হচ্ছে আমার বাবা মানে আমার গোপাল নানা ছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, তার বাড়ি আর আমাদের বাড়ির কাছাকাছিও ছিল। তো আওয়ামী লীগের যিনি সাবেক বাংলাদেশের সাধারণ সম্পাদক, তার গাড়ির পেট্রোল নেওয়ার জন্যে দরকার ছিল মুজিবনগর সরকার গঠন হওয়ার জন্যে। আমাদের গাড়ির পেট্রোলটা নিয়ে যাওয়ার জন্য আমরা তখন গ্রামে পালিয়ে আছি। তো আশরাফ মামা খবর পাঠিয়েছিলেন যে সিরাজদুল্লাহ ভাইকে তেলগুলো দিয়ে দিবে, জারিকেনে তেল ছিল। আমাদের গাড়িটা টানা হয়নি, মানে তখন আমাদের পরিবারটি 2 টুকরা হয়ে গেছে, ফলে আমরা দেশে আবদ্ধ হয়ে গেলাম। তবে আমার একটু এদিক থেকে আনন্দ যে ময়মনসিংহ স্বাধীন হয়েছিল 7 দিন আগে, আর ওই 7 দিন আমি ট্রেনিং নিতে পেরেছিলাম কিশোর মুক্তিযোদ্ধা হিসাবে ফারুক কমান্ডারের আন্ডারে আনন্দমোহন কলেজের মাঠে। এটা আমার আনন্দ ওই 7 দিনে। এবং তিনি বলতেন যে আমরা ঢাকা দখল করব, তারপর রাওয়ালপিন্ডি দখল করতে যাব, তোমাদের লাগবে। বাহ, এই রাওয়ালপিন্ডি দখল করার স্বপ্ন দেখিয়েছিলেন। দখল করার জন্য আমাদের ট্রেনিং ছিল। দেশ স্বাধীন হয়ে গেল বলে যে খুশি, যে উচ্ছ্বাস, আনন্দ, একটা ছোট চিকন দুঃখও ছিল আমার যে আমি আর রাওয়ালপিন্ডি যুদ্ধ করতে যেতে পারলাম না। আপনি মেডিকেলে পড়েছিলেন 1 বছর, এবং সেই মেডিকেলের যে টার্মিনোলজি, এটাকে আপনার কবিতায় মোটামুটি আছে, আপনার লেখায়ও আছে। ওটা আমার ওই যে একটা গল্পের বইয়ের কথা আপনি বলছেন, সে গল্পের বই কিছু এসেছিল, বোন ডেমনস্ট্রেশন ক্লাসে, অ্যানাটমি ক্লাসের, এগুলো এসেছিল মেডিকেল। আমি সেকেন্ড ইয়ারে উঠে ওটা ছেড়ে আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়তে আসি। এখানেও আমার একদম শেষ ধাপ পর্যন্ত আপনাদের মতন যাওয়া হয়নি। এখানেও আমার বিচ্ছেদ ঘটে। কেন? এই বিচ্ছেদটা হচ্ছে আমার বিচ্ছেদময় সব কিছু। এই কেন বললে আমার কাছে মনে হয়েছে যে ছোট 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 শাখা করা হয়েছে, তো আমার একটু মেডিকেলও পড়া দরকার, একটু দর্শনও পড়া দরকার, কিন্তু জার্নালিজমে তো দর্শন পড়ায় না। আমার একটু কেমিস্ট্রিও পড়া দরকার, তাই আমি, এবং সবচেয়ে বড় সাহিত্য দরকার প্রকৃতির কাছে। রবীন্দ্রনাথ কেন উত্তরটা আসলে আমাদের রবীন্দ্রনাথের কাছে আছে। নিকট অতীতে হক ভাইয়ের কাছেও আছে, সৈয়দ শামসুল হক, তিনিও মেডিকেলে ভর্তি হয়েছিলেন, নির্মলেন্দু গুণ, এরাও মেডিকেলে গিয়েছিলেন, এবং সেটা বিচ্ছেদে এদিকে হয়ে গেছে, বিচ্ছেদের জায়গাটা এখানে ঘটেছে। গল্প প্রসঙ্গে যখন এলো, আপনার তো একটা গল্পের বই আছে, এবং আমি যতদূর জানি আপনার বেশ কয়েকটা গল্প আহসান হাবিব সম্পাদিত দৈনিক বাংলায় ছাপা হয়েছিল। তার মানে কি আহসান হাবিব আপনাকে গল্পকার হিসেবে রিকগনাইজ করেছিলেন, চিহ্নিত করেছিলেন? আমার প্রথম বইটা সেই আসমানি সাবান নাম, সেটার 9টার মতন গল্প আছে বোধহয়, 5টায় মানে অধিকাংশ সিংহভাগ গল্প আহসান হাবিবই ছেপেছিলেন, এবং উৎসাহ দিতেন আমাকে গল্পের ব্যাপারে, বলতেন যে তুমি কবিতা লিখছো, হ্যাঁ এটা তোমার ভেতরেই আছে, তবে তুমি গল্পটা ছেড়ো না, তোমার গদ্যের হাতের জন্য বলি, তুমি গদ্যটা লিখে যাও। তিনি ওই বইয়ের অধিকাংশ গল্প তারই সম্পাদনায় ছাপা হয়েছে। যে আসমানি সাবান যে গল্পটায় আছে, যে নামে আপনি বইটা লিখেছেন, আসমানি সাবানের যে গল্পটা, আমি তো মনে করি যে এটা প্রতিকায়িত হিসেবে পৃথিবীর একটি অন্যতম ভালো গল্প, বাংলা সাহিত্যেরও ভালো গল্প, এই কারণে যে একটা নারী তার সরাসরির ময়লা ঈশ্বরের সঙ্গে দেখা করতে গেছে, ঈশ্বরকে বলছে যে আমাকে একটা সাবান দেয়া হোক এবং আমি পরিষ্কার হতে চাই, সেই সাবানটা হতে হবে অন্যরকম। এই নিয়ে আমি বলবো না, কারণ আপনি নিজে ছোট গল্পকার, ভাষাচিত্রী, আমি ভাষাচিত্রী বলে আপনাদের উপন্যাসের গল্পকারদের
এটা আপনাদের যেরকম মনে হয়। তবে ওই বইয়ের মধ্যে আমার প্রিয় একটি গল্প হচ্ছে অলপ্পে হাসি কান্না, যেটা হাবিব ভাই চেপেছিলেন। প্রথম গল্পটা অলপ্পে হাসি কান্না বোধহয় প্রথম, না যেটাই হোক প্রথম গল্পটা। সেটা আমার প্রিয়। আসমানি সামানটা প্রথম বোধহয়, দ্বিতীয় গল্প। দ্বিতীয় গল্প। আমার প্রিয় হচ্ছে অলপ্পে হাসি কান্না। আর আমার ব্যক্তিগত রাজশাহী বেসড গল্পটা, যে গল্পটি স্বামী স্ত্রী থাকে একটা বাড়িতে, তারপরে একদিন আসে, মানে ওই বাড়িতে যারা, আমার এক বন্ধু ভাষাচিত্রী শেখর ইমতিয়াজ, সে বলে, মানে সে একজন শিক্ষকও, তিনি গদ্যকারও। তিনি সবসময় বলেন যে আমি সেই বড় বড় ছোট গল্পকারদের গল্পের সঙ্গে তোমার এই গল্পটা রাখি, মানে তার ওটা ভাল লাগে। আবার আসমানি সামানটার কথা অনেকে বলে, আপনি বললেন। আর আমি বলি যে আমি আপনাদের মতন হতে পারিনি বলে, পারবো না বলে এত ওই যে একটু বিচ্ছেদ ঘটেছে ওইখানেও। এই যে অল্প আপনার যে প্রিয় গল্প যেটা বললেন, সেটা খুব ভালো গল্প, তাবিজ। শেষে যে তাবিজ গিয়ে শেষ হয়, আসলে কি পৃথিবী তো তাবিজে রূপান্তরিত হয় না, পৃথিবী তো ছড়িয়ে পড়ে। আপনি সে ছড়িয়ে পড়ার একটা স্বপ্ন দেখাতে চেয়েছেন। আমি আসলে এখানে বলবো না, আপনি এটা একটা গল্পের, আমি এক ধরনের ওই পথে হাঁটিনি যে পথে আপনারা হেঁটেছেন, তাই আমি এখানটায় সাহস রাখি না এ নিয়ে আর লম্বা কথা বলার। এটা হচ্ছে আমার বক্তব্য। শাহরিয়ার ভাই, আপনি এত কিছু লিখেছেন, এত কিছু লিখছেন, আপনি অর্ধসত্য, যাইতেছি, এই যে কত রকমের লেখা আপনার, তারপর আরো কত ধরনের লেখা আছে, কবিতা আছে, কবিতা ভাষ্য আছে, সমালোচনা আছে, বন্ধুত্ব আছে, এর মধ্যেই তো আপনি গদ্যের একটি বিশাল জগৎ তৈরি করে ফেলেছেন। এটা আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, আমি এখানটায় মনে করি যেটা হাবিব ভাই চেয়েছিলেন আমি ছোট গল্প লিখি, বিশেষত ছোট গল্প না লিখে ওই ছোট গল্পের জন্য আপনারা যে গদ্যটা ধারণ করেন, সেই গদ্যটা দিয়ে আমি কবিতা বিষয়ক গদ্য লিখেছি, নন ফিকশনের বইগুলো লিখেছি, যেটা প্রতি মিডিয়া সিরিজের অর্ধসত্য সমাপ্ত জীবন, এবং মিডিয়া নিয়ে আপনি তো অসাধারণ। হ্যাঁ, মিডিয়া নিয়ে আমার মিডিয়া সিরিজে, প্রতি মিডিয়া সিরিজের আর কি আমার বেশ কিছু বই আছে, অর্ধসত্য সমাপ্ত জীবনী, পায়ে পায়ে, এরকম কিছু আছে। আবার একটু অন্যরকম কাজও করেছিলাম, ওই নৈশব্দের ডাকঘর মিনাল বসু চৌধুরীর সঙ্গে যৌথভাবে, এই কাজগুলোও আছে। আবার আমার আপনার প্রবন্ধের বই আছে একটা, হ্যাঁ, প্রবন্ধের বই তো, প্রবন্ধটা হয়েছে ওই আমার ওই বইগুলো আর কি, কবিতা বিষয়ক প্রবন্ধের কিছু আছে, সব চারটা বইগুলো ওখানে আছে, আর কিছু অগন্তিত। আবু হোসেন শাহরিয়ার ভাই, আপনাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে চাই এখন। সেটা হচ্ছে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ান এক ভদ্রমহিলা, তার নাম মনিরা কায়েস, শ্যামলা রং, সুন্দর গল্প লেখেন। এই মনিরা কায়েস সংক্রান্ত আপনার যে রসায়ন, সেটা জানবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, তারপরেই। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আজ শিল্পবাড়িতে আছেন আবু হাসান শাহরিয়ার, কবি, কথক। থাকুন আমাদের সঙ্গে, থাকুন আবু হাসান শাহরিয়ারের সঙ্গে। শুধু দর্শক, আমাদের সঙ্গে শিল্পবাড়ির সঙ্গে এবং আবু হাসান শাহরিয়ারের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাই। মনিরা কায়েস, কি হয় আপনার? আপনার মতনই একজন বন্ধু হন আপনি। একটু প্রশ্নটার মধ্যে একটু স্বজন প্রীতি আছে। আপনি ছোট গল্প লেখেন, একজন ছোট গল্পকার সম্পর্কে প্রশ্ন করেছেন, তিনি আমার বন্ধু হন প্রথমে। আমাদের সময় আমরা একসঙ্গে লিখি, এবং আমাদের সময় একসঙ্গে যারা লিখি সেই লেখকদের মধ্যে যেমন, মানে আমার প্রিয় অনেক গল্পকার আছেন, ছোট গল্পকার আছেন। মনিরা কায়েস সেরকম আমার একজন ছোট গল্পকার, প্রিয় ছোট গল্পকার। আমি হলে থাকতে যেমন, আমি সূর্যসেন হলে ছিলাম, ঢাকা কলেজে ইন্টারন্যাশনাল হোস্টেলে ছিলাম। ঢাকা কলেজে আমার চারজন, আমাদের ইয়ের নাম ছিল স্বর্গীয় দূতাবাস, 5 নম্বর রুম ইন্টারন্যাশনাল হোস্টেল। আমরা চারজন থাকতাম, আমরা চারজন। মুরাদ ছিল আমার বন্ধু, এরকম আরও আমরা চারজন ছিলাম ওখানটায়। হাওলাদার, এরা থাকতাম আমরা। লেখক ছিলেন না, এরা লেখক ছিলেন। আবার সূর্যসেন হলে সৈয়দ কামরুল হাসান গল্পকার ছিলেন, আপনি চিনবেন, তার বইও বেরিয়েছে একটা, তিনি আমার একটা বন্ধু ছিলেন। ওরকম মনিরা কায়েস আমার, আমি যে গৃহে থাকি, যে বাসাটিতে থাকি, সেখানে আমার বন্ধু, আমরা একসঙ্গে থাকি। এই আমাদের একটি মেয়ে আছে, অথৈ নীলিমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক, তার বাবা মা আমরা। আচ্ছা, এই মনিরা কায়েসের সঙ্গে আপনার প্রথম বন্ধুত্বের সূত্রপাতটা কিভাবে হয়েছিল? ঠিক আপনার সঙ্গে আমার যেরকম দেখা সাক্ষাৎ, আপনি আমার ঈশত অনুজ, এরকম আমাদের যেরকম দেখা সাক্ষাৎ সেরকমের মধ্যে দিয়ে হয়ে গেছে আমাদের। আমরা এক ইয়ারমেটও তিনি, আমরা কয়েক বন্ধু রাজশাহী গেছে, আমাদের বন্ধু বান্ধবরা ছিলাম এক জায়গায়। সেই দেখার মাধ্যমে, এটা তো একটা কাকতালীয় বিয়েটা হচ্ছে একটা কাকতালীয় ঘটনা। হ্যাঁ,
আমি নারী বা আপনি নারী হলে হ্যাঁ আমাদের মধ্যে এই সম্পর্কটা হতে পারতো, বৈবাহিক সম্পর্ক, প্রেমের সম্পর্ক। আমার এইটাই মনে হয়। অনেক প্রিয়জনের মধ্যে একজনের সঙ্গে আমি জীবনের দীর্ঘ পথটা চলবো বলে বেছে নিয়েছি, বা তারও মত ছিল, তিনিও বেছে নিয়েছেন, আমরা এখনও আছি। হ্যাঁ, সেই মনির আকাশের সঙ্গে আমার পরিচয় বিষয়টা হচ্ছে এরকম। আমি তখন ঢাকা কলেজে পড়ি, তিনি রাজশাহীতে পড়েন, রাজশাহী গভর্নমেন্ট কলেজে। সেই সময় তার সঙ্গে আমার পরিচয়। সেটি কি লেখা পড়ে না? লেখালেখির মাধ্যমে আমাদের পরিচয়টা, লেখালেখির মাধ্যমে। আমরা বন্ধু বান্ধবী ছিলাম, সেখান থেকে হয়ে গেল। এই না, যে হয়ে গেল এটি কিভাবে হইল? কে গিয়েছিল? আপনি, আবু হোসেন শাহরিয়ার না মনির আকাশ? কার্ডটা প্রথম প্রকাশিত হয়েছে বললে বলবো হয়তো আমারটাই। অনিবার্য হয়তো আমারটাই প্রথম প্রকাশিত হয়েছিল, আমারটা। এই এতটুকুই। খোলা জানালা যে স্বপ্নটা আপনি বিকশিত করছিলেন, এই খোলা জানালা কেন খোলা থাকতে পারলো না, কেন রুদ্ধ হয়ে গেল? এটা পত্রিকাটা তো নেই এখন। এখানে আমি প্রথমেই কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি কেজি মুস্তফার নাম, যে সম্পাদক ছিলেন তাকে, এবং ওখান থেকে একটা কাগজই হাউস থেকে বেরোতো শৈলী, যেটা কবি কাইসুল হক সম্পাদনা করতেন, দীর্ঘদিন সম্পাদনা করেছেন। এটার বেক্সিমকো মিডিয়ার যিনি ইকবাল সাহেব যে ছিলেন, তিনিও খুব রুচিবোধ সম্পন্ন, শিল্প রুচিবোধ সম্পন্ন, সারস্বত মানুষ ছিলেন। তার প্রশ্রয় ছিল বলে বর্ষিট 8 পৃষ্ঠার এত বড় কাগজে কোনো সাময়িকীতে, সাপ্তাহিক কেউ দেয়নি। আর ওই দিন আমাদের পত্রিকাটাও চলতো বেশি, 14-15 হাজার বেশি ছাপা হতো খোলা জানালার জন্যে। তো এটা আমি যদি বলেন যেটা আমার একক কৃতিত্ব, আমি তাও বলবো না। এটা আপনাদের সবার সহযোগিতা ছিল। আমার 2জন সহযোগী ছিল, টোকন ঠাকুর, আমার অনুজ কবি টোকন ঠাকুর, এবং ভাষাচিত্রী শহীদুল ইসলাম রিপন, এদেরও সহযোগিতা আছে। এবং ওখানে আরও যারা রকিব, যারা কাজ করতো কম্পিউটার, সবাই এটা খুব ভালোবেসে করতো, এবং যারা ধারাবাহিকভাবে লিখেছেন। আমি তো শামসুর রহমানের সহযোগিতা পেয়েছি, যা চেয়েছি তিনি, যা বলেছি, যে বই তাড়াতাড়ি অমুকখান থেকে দিয়েছেন, এটা বিশাল সহযোগিতা ছিল। এবং কলকাতায় কমল মমিনের কথাও বলি, তিনি কলকাতা গেলে লেখা নিয়ে আসতেন, এবং কলকাতায় মঞ্জুস দাশগুপ্ত এই কাজটা করে দিতেন। একটা 2 বাংলার সেতু বন্ধনও তখন হয়েছিল, ওপার বাংলারও অনেকে লিখেছেন। শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প চেপেছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প চেপেছি, কীর্তিবাসের কিছু সময় সম্পাদক শরৎ কুমার মুখোপাধ্যায় তো একটা লেখাই পাঠিয়ে দিলেন যে তুমি আমার কাছে চাইছো না। আমি তো লজ্জিত হয়ে গেছিলাম, এই পর্যায়ে গেছে। ওই পত্রিকায় একটা লেখা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা সুস্মিতা ইসলামের ধারাবাহিক। ওখানে উনি স্মৃতিচারণমূলক লেখাটা করতেন, রশিদ করিমও লিখতেন। উনি অনেক দীর্ঘ সময় উনি প্রথম স্মৃতিচারণমূলক লেখাটা উনি লিখেছেন। সুস্মিতা ইসলাম ছিলেন কবি গোলাম মোস্তফার ছেলের বউ, যিনি বিমান আনোয়ার, হ্যাঁ, বিমান দুর্ঘটনায় মারা গেছেন। যে বছর আমার জন্ম সে বছরই তার সুস্মিতা ইসলামের মানে গোলাম মোস্তফার ছেলে মারা গেছেন। এই আপনার একটা কাব্যগ্রন্থ একলব্যের পুনরুত্থান। আমাদের যে সমাজ ব্যবস্থা, বাংলাদেশ সহ পৃথিবীর সমাজ ব্যবস্থা যেটা বলছি এখন, একটি ফিউডাল সমাজ ব্যবস্থা, একটি সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় কি একলব্যের পুনরুত্থান হতে পারে? সম্ভব? কি মনে হয় আপনার? একলব্যের পুরাণে যে কাহিনীটা আছে সেটা তো আপনি জানা আছে। সেই দ্রোণাচার্য অর্জুনের পক্ষ নিয়ে যে একলব্য দূর থেকে তাকে বলছিল আমার তুমি গুরু দক্ষিণা দাও, এবং আঙুলটা কর্তন করে নিয়েছিলেন। এটা পুরাণের গল্প। আমি সেটার সঙ্গে কিছুটা মিল দেখিয়ে করেছি। আর আপনি যেটা বললেন সেটা তো সব জায়গায় একই কথা। আমাদের পুরাণ বলেন, আপনি যদি এভাবেও যান, দেখেন যে স্পার্টাকাস, তার সঙ্গে কমিটমেন্ট রক্ষা করা হয়নি। হ্যাঁ, তারপরে তার ইয়ের সময় স্পার্টাকাসের সেই দাসদের নিয়ে আসা হয়েছিল, খাওয়া দাওয়া হবে, বেশি দেওয়া হবে, কিন্তু জুলিয়াস সিজার কথা রাখেননি। তারপরে আপনি যদি দেখেন চাঁদ সওদাগর, তার হেতালের লাঠি ছিল হাতে, কিন্তু শেষ পর্যন্ত যেই মনসাকে সে চেংমুড়ি কানি বলতো, সে যখন তার লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেওয়ার শর্তে তাকে পরাস্ত হতে হলো। এটা একটা সময়ের ব্যাপার, এবং এটা এই কিছু সময় জন্য থাকে। খারাপই যে প্রধান তা তো বলবেন না আপনার। আমি বারবার বলছি যে এটা বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি।
সুন্দর অসুন্দর দুইটাই আছে পৃথিবীতে, কিন্তু একলব্য মানে কি? আপনি লিখছেন মানে কেন লিখছেন? আপনি সুন্দরকে প্রতিষ্ঠা করার জন্য লিখছেন, তার মানে অসুন্দর মিলিয়ে যাচ্ছে? তা না, সূর্য ওঠার পর তো আবার অস্তও যাচ্ছে, আবার অন্ধকার আসছে। এটা তো প্রকৃতি, কিন্তু মানুষের যে রূপান্তর পৃথিবীতে, সেটা হচ্ছে যে মানুষ মানুষকে সবসময় অবদমিত করে রাখে ক্ষমতার দিক থেকে। সেখানে একলব্যর জায়গা কোথায়? একলব্য তো সবসময় নিচে পড়ে থাকে। একজন কবি হিসেবে একলব্য সবসময় নিচে পড়ে থাকে আমি মনে করি না, তাদের উত্থান ঘটে। একলব্যরা ৭১-এ বিজয়ী হয়েছে, এত শক্তিশালী হানাদার বাহিনীকে সরিয়ে দিয়েছিল। ৭১-এ আমাদের এখানে রুশ বিপ্লব করে লেনিনের মাধ্যমে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এই একলব্যরা। তারপর আবার কিভাবে একটা সময়ের আবর্তনে অন্যরাও চলে আসে, আবার একলব্যরা জাগে। এটা কিন্তু আমি মানলাম না। এটা একটা ঢেউয়ের মতন, একটা ঢেউ মিলিয়ে যায় আর একটা ঢেউ আসে। হ্যাঁ, আমি এটা মনে করি না, যেটা চলতে থাকে একটা চলমান প্রক্রিয়া। যেমন এখানটা আপনাকে বলি, সার্ট বেনিলেভিকে তার ছাত্র শেষ সাক্ষাৎকারে বলেছিলেন, তাকে বেনিলেভি প্রশ্ন করেছিলেন, এই যে আপনি সমাজ পরিবর্তনের কথা এত বলেন, সমাজের কি পরিবর্তন হয়েছে কোনো? তখন জাপল সার্ত্রের ৫৪ বছর বয়স, উনি বলছেন এক চুলো না। তখন বেনিলেভি বলেছেন, তাহলে আপনি এই কথাগুলো বলেন কেন? তখন উনি জবাবটা ছিল যে ধ্বংস হচ্ছে পৃথিবী, সেই ধ্বংসের গতিটাকে একটু শ্লথ করার জন্যে আমি সমাজ পরিবর্তনের কথা বলি। তো আপনিও লিখছেন, আমিও কবিতায় বলছি, আমরা আসলে এই ধ্বংসের গতিটাকে একটু শ্লথ করার জন্যেই এই কথাগুলো বলছি। আমি এর বেশি মনে করি না। পৃথিবী আজকে সেই সবুজ পৃথিবী কোথায়? আজকে কোথায় অরণ্য? তাও আমরা চিৎকার করি যে গাছ লাগাও, আমরা নদী বাঁচাও বলি। এটা হচ্ছে ধ্বংসের গতিকে একটু শ্লথ করার জন্য, একটু স্বপ্নকে বপন করার জন্য। বিকাশ ভাই, শারীর ভাইকে একটু বলেন তো ছবিটা সম্পর্কে। আমার পড়াশোনা খুবই কম, তারপর যতটুকু জানি আমি নতুন একজন কবি, যার মধ্যে একটি আধুনিকতার, মানে বাংলা কবিতার আধুনিক জায়গায় আমরা শামসুর রহমানকে জানি, কিন্তু এর পরবর্তীতে আরেকজন আধুনিক কবিকে যদি আমরা উপলব্ধি করতে চাই, অবশ্যই কবি আবু হাসান শাহরিয়ারকে অবশ্যই অধ্যয়ন করা প্রয়োজন। ওনাকে যতটুকু দেখছি ততটুকু আসলে আঁকার ক্ষমতা আমার নেই, তবে যতটুকু ওনাকে নিয়ে আমি ভাবছি এবং তাকে উপলব্ধি করছি, তা শুধুমাত্র প্রকাশ করার চেষ্টা করছি। আমার হাতে যে ব্রাশটি এবং সামান্য যে রঙগুলো আছে, এতে যদি কিছুটা তাকে রিফ্লেক্ট করে তাহলে আমি খুশি হব, এবং উনি যদি পছন্দ করেন তাহলে আরও আমার অনেক কিছুই পাওয়া হবে। বাহ, জীবনানন্দ দাশ, এটুকু বললে আমার মনে হয় যে বাংলা সাহিত্যের অনেক কিছু, অনেক ভূগোল, অনেক মানচিত্র, অনেক ইতিহাস, অনেক কিছু উপমা উৎপ্রেক্ষা সব চলে আসে। জীবন দাশকে নিয়ে অনেকে অনেক রকমের কাজ করেছেন। আব্দুল মান্নান সৈয়দ করেছেন, ক্ষেত্রগুপ্ত করেছেন, অনেকেই করেছে। আমাদের এখানে তো রণেশ দাই প্রথমে করেছেন, তারপর দেবীপ্রসাদ মুখোপাধ্যায় করেছেন, অনেকে কাজ থেমেনি অনেক কাজ করেছেন। সেই জায়গায় আবু হাসান শাহরিয়ার কেন বা কোন উদ্দেশ্যকে সামনে রেখে আমি যখন কাজটি করতে যাচ্ছি, ছোট করে বলি, এটা আমাকে আমার কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হয়। হ্যাঁ, যে সাহিত্য বিকাশের ফজলুর রহমানের অনুরোধে আমি এত বড় কাজটি করব কিনা একবার চিন্তা করেছিলাম, আর যে তাগিদ থেকে আমি করেছি, কারণ আমার কাজটি করার আগ পর্যন্ত, এবং এখনও মনে করি সবগুলো কাজেরই আমি ধারাবাহিকতা মাত্র। তার একই কবিতার একাধিক পাঠ পাওয়া যায়, একাধিক পাঠ, অনেক রকম পাঠ আছে। আমি পাঠটা নিয়েছি, গুরুত্ব দিয়েছি শ্রেষ্ঠ কবিতা, যেটা জীবনানন্দ দাশ তার জীবদ্দশায় অনুমোদন করে গেছেন। শ্রেষ্ঠ কবিতাগুলো অন্তত জীবনানন্দ দাশের আদি শ্রেষ্ঠ কবিতার অনুসরণে রেখেছে, এবং শ্রেষ্ঠ কবিতার একটা আদি কবিতার সূচিও আমি রেখেছি ওখানে। এই জাতীয় কতগুলা সম্পাদনাগত কাজ করেছে আমি, যেটা আমি মনে করি করা দরকার ছিল পূর্ববর্তীগুলোর থেকে একটু এগোনো। এবং মান্নান ভাইয়ের কাজটাই সবচেয়ে ভালো, এবং মান্নান ভাই কিন্তু বলেছেনও। সেদিন আসাদ ভাই বললেন, কবি আসাদ চৌধুরী, যে তোমার এটা খুব ভালো হয়েছে, আমি দুজনকে দিয়েছি, এগুলোই পুরস্কার। হ্যাঁ, মান্নান ভাই নিজেও বলেছেন জীবনানন্দ এমন একজন কবি, এত জটিল তার কাজের
প্যাটার্নটা, হ্যাঁ, এক কবিতা বারবার লিখছেন, কাটাছাড়া করছেন, যে এটা অনেক দিন পর্যন্ত এই বইয়ের সম্পাদিত হতে মানে এটা বিনির্মাণ হতে থাকবে, সম্পাদনার কবিতা পরিবর্তন আর বিনির্মাণ। তো সেইটুকুই আমি করেছি আমার পূর্ব সম্পাদকদের কাজের সম্প্রসারণ মাত্র। তবে ওটা ভালো চাহিদা আছে, এবার বোধহয় ওটা ভাষাচিত্রও বের করবে। শাহরিয়ার ভাই, আপনাকে একটু অন্যরকম প্রশ্ন করতে চাই। যেহেতু আপনার অর্ধসত্য, যাইতেছি এরকম নানা বইয়ের ভিতরে সাত্বিক অনেক স্মৃতি লিখেছেন, অনেক মানুষকে নিয়ে লিখেছেন, কারণ আপনার যে দীর্ঘ যাত্রা, অনেকের সঙ্গে আপনার পরিচয় আছে, প্রচুর বন্ধুবান্ধব আছে। সেই রকম একটা জায়গায় আপনি লিখেছেন আমাদের অন্যতম একজন লেখক তসলিমা নাসরিন সম্পর্কে। লাইনটা হচ্ছে এরকম যে তসলিমা নাসরিনের বুকের পাটা আছে, ও অর্ধসত্য বললেও অনেক সত্য কথা বলেছে যা অনেক লেখক বলতে পারেন না। এই যে কথাটা, এই কথাটা আসলে বলে আপনি কি বোঝাতে চেয়েছেন? এর উত্তরটা জানবো ছোট্ট একটা বিরতি থেকে আসি, তারপরেই। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্য, এবং আমাদের সঙ্গে আছেন অসামান্য কথক কবি আবু হাসান শাহরিয়ার। থাকুন আমাদের সঙ্গে, থাকুন শিল্পবাড়ির সঙ্গে। শুধু দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গে আছেন আবু হাসান শাহরিয়ার। শাহরিয়ার ভাই, তসলিমা নাসরিন। আদ্রজিৎ যেটাকে বলেছিলেন সব কথা বলা হয়ে গেছে। তো সাহিত্যটা কি? সাহিত্যটা হচ্ছে আমি পুরানো কথাই বলছি। বিকাশ দা ছবি আঁকছেন, পুরানো ছবিই আঁকছেন। কি করছেন? কতটুকু নতুন করছেন? একটু নতুন প্রকরণে আঁকার চেষ্টা। রাইট। এই নতুন প্রকরণটা হচ্ছে আপনি যদি আপনার দেখা সত্যটা বলেন, সত্য উন্মোচন করেন, তাহলেই হচ্ছে সেটাই বুকের পাটা। বুকের একটু পাটা না থাকলে, মানে সবাই যেভাবে এঁকেছে, উনি আঁকছেন মানে কি, জয়নুল এঁকেছেন, অমরেন্দ্রনাথ ঠাকুর এঁকেছেন, সবাই যেমন এঁকেছেন উনিও আঁকছেন, মনসুরুল করিম ওনার সিনিয়র আর্টিস্টরা এঁকেছেন, উনি আঁকছেন কেন? একটু বুকের পাটাটাই বিকাশ, একটু বুকের পাটাটাই তসলিমা। ওই পাটাটা না থাকলে লেখাটা আর একজনের মতন হয়ে যাবে। অর্থাৎ কেউ, যেটা জীবনানন্দ দাশের কথা একটু আগে বললেন, কেহ যাহা বলে নাই কোনো এক বাণী আমি বহে আনি। একদিন শুনেছ যে সুর ফুরায়েছে পুরানোতা, কোনো এক নতুন কিছুর আছে প্রয়োজন, তাই আমি আসিয়াছি, আমার মতন কেউ নাই আর। তাইলে আপনি কেন আসলেন? আপনি কিছু নতুন কথা তো শোনার জন্য এসছেন। ভালো বলেন, মন্দ বলেন, তসলিমা কিছু নতুন কথা শুনিয়েছে। তসলিমার সঙ্গে আপনার একটা দীর্ঘ যোগাযোগও ছিল, আপনার একসঙ্গে পত্রিকায় লেখালেখি করেছেন, এবং তার সম্পর্কে নানা রকমের বিতর্ক আছে। আসলে তসলিমার সঙ্গে এই বিতর্কগুলো কি হওয়া উচিত, নাকি এগুলো তিনি নিজে নিজে তৈরি করেছেন বলে আপনার মনে হয়? কিছু বিতর্ক আমি ওখানে আমার অর্ধসত্য বই লিখেছি, আপনি বলেছেন, তো লিখেছেন আপনি। সব লেখকেরই একটা বলার সময় কিছুটা থাকে। আমি নিজে বলেছি, ক্যামেরা সরাও, আমি প্রচারের বাহুল্য নেব না। আর আপনি ডেকেছেন, আমি শিল্পবাড়িতে চলে আসছি, এতগুলো ক্যামেরার সামনে বাহুল্য নিচ্ছি। হ্যাঁ, তো তসলিমা একটু বাহুল্য বোধহয় লেখকরা করেন। হ্যাঁ, তসলিমার সেটা একটা কায়দা তো আছে। ত্যাগও তো তার লম্বা। দেশ থেকে চলে যেতে হয়েছে, মায়ের মৃত্যুতে আসতে পারেননি সম্ভবত, এগুলোও দেখতে হবে। তিনি তার স্টাইলে করেছেন। আবার নিভৃতচারীও অনেকে আছেন। পশ্চিমবঙ্গের লেখকদের সঙ্গে আপনার একটা ভালো যোগাযোগ আছে, কিন্তু আমার নিজের মনে হয়, আমি যেটুকু বুঝতে পেরেছি, আপনারা অনেক এগিয়ে আছেন, আমি হয়তো একটু কম ফোকাসের জায়গা থেকে বলছি। পশ্চিমবঙ্গের লেখকেরা, পাঠকেরা বাংলাদেশের লেখক এবং পাঠক সম্পর্কে একটা উন্নাসিক ভাব আছে। এটা আপনি কি মনে, আমি সত্যি বলছি না? আমি খুব দামি একটা প্রশ্ন বলেছেন, সেটাকে আমি সংক্ষেপে এভাবে বলি। আমাদের একজন প্রবীণ লেখকও কলকাতার একজন উঠতি প্রতিভাবান লেখকের নাম জানেন, আর ওদের একজন উঠতি তরুণও আমাদের লব্ধ প্রতিষ্ঠিত লেখকদের সম্পর্কে জানেন না বা তাদের বই পড়েন না। এটার অনেকগুলো সমস্যার মধ্যে আছে তাদের মানসিকতা। তো ওদের ওখানে লেখকদের অংশটা ছাড়া, লেখক শিল্পী ছাড়া সাধারণ মানুষের মধ্যে বাংলার চর্চাই মুছে গেছে। আমাদেরও এক ধরনের আধিক্যতা আছে। ওদেশ থেকে কেউ আসলে পরে যখন বলে যে বাংলা ভাষার চর্চাটা এখানেই হচ্ছে, আমরা খুব গদগদ হয়ে উঠি। হ্যাঁ, এটা বলে ওটা কিন্তু ওরা লিখিতভাবে বা স্বীকৃতভাবে বইয়ের মধ্যে খুব কম দেয়, দেখবেন আপনি।
এখানে এসে যেটা বলে যান এটা 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 ওখানে গিয়ে বইয়ের মধ্যে ওই জিনিসটা দেন না। আর একটা জিনিস আসছে যে এখানকার কিছু মানুষ ওখানকার কিছু আলতু ফালতুকে নিয়ে আসেন, ওই আলতু ফালতু আবার এখানকার আলতু ফালতু নিয়ে যান। এইসব যে একটা উৎসব, আন্তর্জাতিক মেলা, উৎসব সব করে। বিনিময় মেলা চলে, এগুলোতেও এক ধরনের ক্ষতি হচ্ছে। ওখানেও অনেক অবশ্যই। ভালো কবি লেখক আছেন, তারা আসলে আমরা ঋদ্ধ হই। নিঃসন্দেহে খুশি হই। আমরা ঋদ্ধ হই। শ্যামল গঙ্গোপাধ্যায় আসলে আপনি খুশি হন, শঙ্খ ঘোষ আসলে আমরা খুশি নিশ্চয়ই, হই, নিশ্চয়ই। এই খুশিগুলোতে হই। কিন্তু এখন যেটা হয়ে গেছে এখানকার ওখানকার আদান প্রদানটা হয়ে গেছে কি, কবিতা নিয়ে ইলিশ উৎসব হয় ডায়মন্ড হারবারে, ভাবেন অবস্থা। এই ইলিশের উৎসব কবিতার সঙ্গে মিলল কি করে? কই কবিতা কই ইলিশ। শাহরিয়ার ভাই, শ্যামল গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে আপনার একটা নিবিড় যোগাযোগ ছিল এবং তার একটি অসামান্য উপন্যাস কুবেরের আশয় বিষয়ে। এই মানুষটি সম্পর্কে একটু জান। কুবেরের বিষয় আসে, কুবেরের বিষয় আসে। শ্যামল গঙ্গোপাধ্যায় হচ্ছে একটু আগে যে বুকের পাটার প্রশ্নটি আনলেন, জি। এই রকম বুকের পাটার লেখক আমি আমার মানে আমার অগ্রজদের মধ্যে আর কাউকে দেখিনি দুপার বাংলায় মিলিয়ে। তিনি এতটাই বুকের পাটার লেখক এবং তিনি আনন্দবাজার যে চাকরি ছাড়ার জন্য আমার বদনাম করলেন, তিনিও আনন্দবাজার চাকরি ছেড়ে দিয়েছিলেন, বৌদিকে ঘোরাঘুরি করেছেন। তিনি জমি কিনে আপনি আমার চেয়ে ভালো জানেন লেখালেখি করেন, কোথায় গেছেন। তিনি লেখকদের তৈরি করার ক্ষেত্রে কি করেছেন ছোট পত্রিকা, এবং বলেছেন যে তুমি লেখার হাত চালু রাখবে, যেটা আমাদের কামরুল হাসানও বলতেন যে তিনি আঁকতে আঁকতেই তো মারা গেলেন দেশার বিশ্বব্যাহার খপ্পরে। তার কুবেরের বিষয় হয়তো আমাদের এবং আমাদের ঈষৎ পরে আপনাদের লেখালেখির শুরুতে ওই বই না পড়লে যেমন আমাদের তখন পড়তে হতো কি অচিন্তর কল্লোল যুগ পড়তে হবে, মানিকের পুতুল নাচের ইতিকথা পড়তে হবে, এরকম ব্যাপারগুলো ছিল। রবীন্দ্রনাথের গোড়া পড়ে আসতে হবে, না পড়লে যেন লেখালেখি করা যাবে না, সেরকম একটি বই ছিল। সবচেয়ে আধুনিক বইটা কুবেরের বিষয় আসে। বা যে লেখকই হোক, আপনি গল্প লেখেন আর আমি কবিতা লিখি, আর শিশু সাহিত্যিকরা শিশু সাহিত্য করুক, শামসুর রহমানের স্মৃতির শহর আমাদের পড়তে হবে। অবশ্যই পড়তে হবে। স্মৃতির শহর বাচ্চাদের জন্য লেখা, কিন্তু এটা আমাদের বড়দের সাহিত্য করার জন্য পড়তে হয়েছে। এরকম একটি অবশ্য পাঠ্য বই ছিল তার, ওটা ঈশ্বরীতলার উপকথা, সেটাও একটা অসাধারণ বই। আমি তার দারাশিকো পর্যন্ত তার অনেক পড়েছি, বা আপনার মধ্যবর্তী সময় অদ্য শেষ রজনী, এটা আমার খুব প্রিয় লেখা, প্রিয়ই। তার বাড়িতে যাতায়াত ছিল, তিনি আমার বাড়িতে এসেছেন। শাহরিয়ার ভাই, এই সময় আরেকজন কবি, একটু খ্যাপাটে কবি কিন্তু খুব মানুষটা ভালো, একটু আড্ডাবাজ, তুখোর, রহমান হেনরি। আপনার সম্পর্কে কি বলেছে আমরা একটু জেনে আসি, দেখে আসি, শুনে আসি। কবি আবু হাসান শাহরিয়ার আমাদের বাংলাদেশের সাহিত্যে এবং সামগ্রিকভাবে বাংলা সাহিত্যে বহুমুখী প্রতিভাধর একজন সাহিত্যিক ব্যক্তিত্ব। তিনি যেমন কবি, একাধারে ক্ষিপ্র সাহিত্য ভাষ্যকার, প্রাবন্ধিক, কথা সাহিত্য রচনা করেছেন, কিশোরদের জন্য সাহিত্য রচনা করেছেন। এছাড়া নন ফিকশন বেশ কিছু গ্রন্থ আছে তার, যেগুলো খুবই জনপ্রিয় হয়েছে। সম্প্রতি অর্থাৎ সর্বশেষ বাংলা একাডেমি পুরস্কার অবশ্য তিনি পেয়েছেন, আর সেটি খুব বেশি ধর্তব্য নয়, কারণ এই পুরস্কার তিনি এর আগেই পেতে পারতেন, অনেক আগেই পেতে পারতেন। দৈনিক পত্রিকা সম্পাদনার ক্ষেত্রেও তার অসামান্য অবদান আছে। তিনি একটি জাতীয় দৈনিকের সম্পাদক ছিলেন, দৈনিক আমাদের সময়। এর বাইরে তিনি সাহিত্য সম্পাদনা করেছেন। তার সাহিত্য সম্পাদনার সময়কালে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন কবি হিসেবে, লেখক হিসেবে, এবং তাদের সম্পর্কে তিনি যে ধরনের লিখিত বা মৌখিক মূল্যায়ন করেছেন, সেগুলো অব্যর্থ হয়েছে আমাদের সাহিত্যে। সেদিক থেকে বলা যেতে পারে যে তিনি সফলতম একজন সাহিত্য সম্পাদকও বটেন। তিনি সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ করেছেন, অসংখ্য বৃক্ষরোপণ করেছেন। আবু হাসান শাহরিয়ারকে আমার কাছে বাংলা সাহিত্যের, বাংলাদেশের সাহিত্যের এক বহুমুখী অসামান্য প্রতিভা মনে হয়। কেমন লাগলো? রহমান হেনরি আমার প্রিয় কবিদের একজন। আর আমার নিজের সম্পর্কে কথা হচ্ছে, স্লেটে লেখার নাম আমি মুছে যেতে আসি, তাই কেউ স্লেটে একটু দাগ কেটে দিলে ভালো লাগলেও থাক, নিজের কাছেই থাকুক, ভালো লেগেছে। শাহরিয়ার ভাই, আপনার কবিতার বই আবু হাসান শাহরিয়ার প্রেমের কবিতা 100, এখানে একটা ছোট্ট কবিতা আছে, আনা ফ্রাঙ্ক। যতদূর মারণাস্ত্র, যতদূর যুদ্ধের নজর, যুদ্ধ শুরু হলে কোনো চিলেকোঠা আকাশ দেখে না, মৃত্যুর আতঙ্ক মুছে তবু প্রেম সিঁড়ি ভাঙে একা,
পাথরে জাগাতে নদী আনা ফ্রাঙ্ক দিনলিপি হয়, কিছু প্রেম বারুদেও বাঁচে। আনা ফ্রাঙ্ক পৃথিবীর ইতিহাসের অন্যতম একটা শ্রেষ্ঠ চরিত্র। সেই আনা ফ্রাঙ্ককে আপনি প্রেমে নিয়ে এলেন, সঙ্গে বারুদও নিয়ে এলেন, কেমন করে করলেন এটা? যুদ্ধ তো মানুষ একটা শিকারী প্রাণী, যুদ্ধ শুরুর থেকেই আছে। জি, সেই যুদ্ধের মধ্যেই কি প্রেম জীবন হতে পারে? যুদ্ধ একটা ব্যাপার আছে। আমরা লেখালেখি করছি, আনা ফ্রাঙ্কের ডায়েরি তো সে বিখ্যাত ডায়েরি আপনারা পড়েছেন। আমি এটা প্রতীক রূপে এনেছি, যা সব কিছুই যারা আমরা সুন্দরের চর্চা করছি অসুন্দর পৃথিবীর মধ্যেও একটি এই ঢাকা শহরে যে গাছগুলো, একসময় তো ঢাকা শহর অরণ্য ছিল, সেখানে যে গাছগুলো শুকনো, একটা অনেক সময় আপনি ফুটপাতের চারদিকে পাকার মধ্যেও একটা গাছ দেখবেন বাঁচছে, তারা তো সেরকমই আনা ফ্রাঙ্কের সে সিঁড়ির মধ্যে প্রেম, সেরকমই আমরা ৭১ প্রেম করেছি, সেরকম নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রে আমরা প্রেম যুদ্ধের করেছি, ক্ষেত্রেও প্রেম করেছি, দেশপ্রেমও এরকম একটা প্রেম, দেশ তখন প্রেমিকাও হয়ে যায় অনেকের কাছে, সেটাই। আর কবিতা সম্পর্কে যেটা ম্যাকলিশের কথা, এ পোয়েম শুড নট মিন বাট বি, আপনি যেভাবে বুঝেন এটা সেটাই। শাহরিয়ার ভাই, বালিকা আশ্রম আপনার একটা প্রিয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা শুনতে চাই, আপনার উচ্চারণে, আপনার কণ্ঠে, আপনার প্রদীপ্ত কণ্ঠে। আমি তাহলে এটার আতুর কবিতাটাই পড়ি। কাচের এই শহর একদিন তাসের ঘরের মতোই নিশ্চিহ্ন হয়ে যাবে। ঈশান কোণে আমি তারই পূর্বাভাস দেখতে পাচ্ছি। তোমাদের সব কীর্তি সেদিন ভগ্ন স্তূপে পড়ে আর্তনাদ করবে। গগন বিদারী সেই আর্তনাদ আমি এখনই শুনছি। মৃতদের সৎকারের জন্য কোনো সমর্থ মানুষকেই খুঁজে পাওয়া যাবে না। তাদের জন্য আমি এক খণ্ড বরফ রেখে যাচ্ছি। জীবিতরা বিচূর্ণ কাচের ওপর দিয়ে নগ্ন পায়ে হেঁটে আসতে বাধ্য হবে। রক্তাক্ত সেই পাগুলোর জন্যই আমি কবিতা লিখছি। বাহ, চমৎকার, অসাধারণ, দুর্দান্ত। হ্যাঁ বিকাশ ভাই, ছবিটা যদি একটু। আমি মুগ্ধ, আমি মুগ্ধ হতে ভালোবাসি। আজকে আমি এটা আমাকে মুগ্ধ করে। শাহরিয়ার ভাই, আপনার তো দীর্ঘ জীবন, অনেক অভিজ্ঞতা, কত যে গল্প আপনার জীবনে, কত কত দূর গিয়েছেন, কত পদ্মা মেঘনা যমুনা পরিভ্রমণ করেছেন। আমাদের এই শিল্প বাড়ির একটি ছোট্ট অনুষ্ঠান, সম্পূর্ণ আবু হাসান শাহরিয়ারকে ধারণ করা সম্ভব না। তবুও যেটুকু গল্প হলো, যেটুকু স্মৃতিচারণ হলো, যেটুকু আড্ডা হলো, আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে তৃপ্তি পেয়েছি, হয়তো আপনি পাননি, হয়তো আরও কথা বলতে পারলে আপনার ভালো লাগতো। তবে হয়তো আমরা আরেকদিন আরেকটি অনুষ্ঠানে নিয়ে আরও কথা বলবো। আজকে এসছেন শিল্পবাড়িতে, অনেক স্মৃতি তর্পণ করলেন, তো একটা নতুন কথাও বলছেন, আপনাকে কৃতজ্ঞতা জানাই। যেখানে থাকুন শিল্পের সঙ্গে থাকবেন, লেখার সঙ্গে থাকবেন, অমৃত এবং আজীবন। জিটিভি আমার প্রিয় চ্যানেল, খেলা দেখার জন্য ক্রিকেট। জিটিভি এবং শিল্পবাড়িকে এবং আপনাকে এবং শিল্পীকে এবং এই অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যদি দর্শক এতক্ষণ শিল্পবাড়ির সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই। আজ শিল্পবাড়িতে ছিলেন আলো ঝলমল একজন কবি, এক অসাধারণ মানুষ, বর্ণিল মানুষ, আবু হাসান শাহরিয়ার। আপনারা যে যেখানেই থাকুন, সুন্দর থাকুন, কুশলে থাকুন, শিল্পবাড়ির সঙ্গে থাকুন।